কৃষ্ণকান্ত রায় আর তার সেই বিখ্যাত উইল ১৯ শতকের বাংলা জমিদার বাড়ি আর বিপুল সম্পত্তি এই সব মিলিয়ে সম্পর্কগুলো কেমন যেন বদলে যায় তাই না? একদম। একটা উইলকে ঘিরে যে এত নাটকীয়তা, এত লোভ, এত ষড়যন্ত্র তৈরি হতে পারে, বঙ্কিমচন্দ্র অসাধারণভাবে দেখিয়েছেন সেটা। হ্যাঁ, কৃষ্ণকান্ত রায় যার জমিদারির আয় বছরে প্রায় ২ লক্ষ টাকা, বিশাল ব্যাপার। সেই সময় তো বটেই। আর তার এই উইল নিয়েই আমাদের আজকের আলোচনা, মানে বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রথম ৫টা পরিচ্ছেদ। আমরা শুধু ঘটনাগুলো দেখব না, চেষ্টা করব চরিত্রগুলোর ভেতরে ডুব দিতে, তাদের ভাবনাচিন্তা, তখনকার সমাজের চাপ। ঠিক, উইল ঘিরে যে সংঘাত, তার ভেতরের কারণগুলো বোঝার চেষ্টা করব। উত্তরাধিকার তো একটা দিক, কিন্তু এর আড়ালে মানুষের লোভ, অহংকার, বিশ্বাসস্থতা, বিশ্বাসঘাতকতা, মানে অনেক কিছু লুকিয়ে আছে। তাহলে চলুন কৃষ্ণকান্ত রায়ের এই উইল নিয়ে যে জটিল গল্পটা দানা বাঁধছে তার পরতগুলো এক এক করে খুলি। আচ্ছা। তো গল্পের শুরুতেই আমরা কৃষ্ণকান্ত রায় আর তার ভাই রামকান্ত রায়ের কথা জানতে পারি। হ্যাঁ, রামকান্ত তো আগেই মারা গেছেন। সম্পত্তিটা মূলত কৃষ্ণকান্তের নামেই ছিল, যদিও দুভাই মিলেই সেটা তৈরি করেন। রামকান্ত মারা যাওয়ার আগে ছেলে গোবিন্দলালের জন্য বেশ চিন্তিত ছিলেন। কিন্তু কৃষ্ণকান্ত কিন্তু ভাইপোকে, মানে গোবিন্দলালকে, নিজের ছেলের মতোই দেখতেন। আর প্রথম দিকে তিনি তো ঠিকই করেছিলেন যে গোবিন্দলালকে তার বাবার অংশ, মানে অর্ধেক ৮ আনা, উইল করে দেবেন। এটা তো বেশ ন্যায়সঙ্গত সিদ্ধান্তই মনে হয়। হ্যাঁ, একটা কর্তব্যবোধ বা সদিচ্ছা তো ছিলই, কিন্তু এখানেই গল্পের মোচড়টা লাগে। কৃষ্ণকান্তের নিজের ২ ছেলে, বড় হরলাল, ছোট বিনোদলাল। হরলাল একটু উদ্ধত টাইপের। হ্যাঁ, আর যখন উইলটা সত্যি সত্যি লেখা হলো, তখন দেখা গেল গোবিন্দলাল পেল ৮ আনা আর নিজের ছেলেরা পেল মাত্র ৩ আনা করে। বাকিটা স্ত্রী আর মেয়ের জন্য। হরলালে তো এটা শুনে মাথায় হাত। তার প্রতিক্রিয়াটা দেখুন। এটা কি হইল, গোবিন্দলাল অর্ধেক ভাগ পাইল আর আমার ৩ আনা? এটা শুধু টাকার হিসেব নয়, একটা অধিকারের প্রশ্ন। হ্যাঁ, সে হয়তো ভেবেছিল বাবার সম্পত্তিতে ছেলের হকই বেশি। কৃষ্ণকান্তের উত্তরটাও কিন্তু ততটাই জোরালো। বিস্ময় আমার, তোমার নহে, আমি যাহাকে ইচ্ছা তাহাকে দিয়া যাইব। একেবারে নিরঙ্কুশ ক্ষমতা যাকে বলে। এটা কি শুধুই ন্যায় বিচার নাকি নিজের ক্ষমতা দেখানো? দুটোই হতে পারে। তবে এই ঘটনায় হরলালের মনে যে আগুন জ্বলল, সেটা সহজে নেভার নয়। সে বুঝল বাবার সঙ্গে লড়ে লাভ নেই। অন্য পথ ধরতে হবে। সোজা কলকাতা চলে গেল এবং সেখান থেকে একটা মারাত্মক চাল দিল। চিঠি পাঠালো, উইল যদি পাল্টে তাকে ১২ আনা না দেয়া হয়, সে বিধবা বিবাহ করবে। তখনকার দিনে এটা একটা বিশাল ব্যাপার, সামাজিক কলঙ্ক। একদম। হরলাল ভেবেছিল বংশের সম্মান বাঁচাতে বাবা হয়তো নরম হবেন, একটা ঝুঁকি তো ছিলই। কিন্তু কৃষ্ণকান্ত রায় অন্য ধাতুতে গড়া। তিনি ছেলের হুমকিতে একটুও টললেন না। বরং আরও কঠিন হলেন। বললেন, তুমি আমার ত্যায্য কর্ত্র। এই বিবাহ করিলে আমি উইল বদলাইব বটে, কিন্তু তাহাতে তোমার অনিষ্ট ব্যতীত ইষ্ট হইবে না। চ্যালেঞ্জটা তিনি নিলেন, বুঝিয়ে দিলেন ফলটা হরলালের জন্য ভালো হবে না। তারপর যখন হরলাল সত্যি খবর পাঠাল যে সে বিধবা বিবাহ করেছে, কৃষ্ণকান্ত আবার উইল ছিঁড়লেন। এবার হরলালকে প্রায় কিছুই না দেওয়ার সিদ্ধান্ত। ছোট ছেলে বিনোদলাল অবশ্য ভাইয়ের ছেলের কথা ভেবে বাবাকে একটু বোঝানোর চেষ্টা করেছিল। কিন্তু কৃষ্ণকান্ত একেবারে পাথরের মতো। নাতির জন্য রাখলেন মাত্র ১ পাই অংশ। বছরে ১,৩০০ টাকা আয় হবে হয়তো। তার যুক্তি, সাধারণ গেরস্তের জন্য এটাই নাকি যথেষ্ট। কি সাংঘাতিক কঠোরতা! একদিকে ন্যায়বোধ, আবার অন্যদিকে ছেলের বিদ্রোহে এতটা নির্মম। বিনোদলালের অনুরোধও টিকল না। হরলালের তখন যাকে বলে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সে বুঝল সোজা রাস্তায় আর কিছু হবে না। এবার শুরু হলো ষড়যন্ত্র। তার প্রথম টার্গেট হল ব্রহ্মানন্দ ঘোষ। ব্রহ্মানন্দ ঘোষ কৃষ্ণকান্তের আশ্রিত, একটু নিরীহ গোছের মানুষ, কিন্তু হাতের লেখা খুব ভালো। হ্যাঁ, কৃষ্ণকান্তের লেখাপড়ার কাজগুলো তিনিই করতেন। হরলাল তাকেই টার্গেট করল। গোপনে গ্রামে ফিরে ব্রহ্মানন্দকে প্রস্তাব দিল জাল উইল তৈরির। হরলালের ভাগে থাকবে ১২ আনা। আর তার বদলে নগদ ১,০০০ টাকা, ৫০০ টাকা অগ্রিম। এটা ব্রহ্মানন্দের মতো লোকের কাছে তো বিশাল ব্যাপার, বিরাট প্রলোভন। পরিকল্পনাটাও বেশ পাকা। একই রকম ২টো কলম, একই কালি, সই জাল করবে হরলাল নিজে। ব্রহ্মানন্দের কাজ শুধু লেখাটা নকল করা,
আর আসল উইল লেখার সময় মানে সাক্ষীদের পেছন ফিরে সই করার সুযোগে উইলটা বদলে ফেলা। কাজটা কঠিন, বিশেষ করে ওই বদলানোর সময়টা। ব্রহ্মানন্দের ভেতরের টানাপোড়েনটা কিন্তু বঙ্কিমচন্দ্র দারুণ দেখিয়েছেন। একদিকে টাকার লোভ, অন্যদিকে ভয়, ধরা পড়লে জেল। তার সেই কথাটা, ইচ্ছা করে বটে কিন্তু ভয় করে। প্রথমে তো সে টাকা ফিরিয়েও দিয়েছিল। কিন্তু হরলাল আবার টাকার লোভ দেখালো, সেই ফলাহারের উপমার মতো আর কি। বদহজমের ভয় আছে কিন্তু ভালো খাবার ছাড়তেও পারছে না। হরলাল আবার তাকে হাত সাফাইয়ের কৌশলও শিখিয়ে দিল। শেষ পর্যন্ত লোভটাই জিতল। রাজি তো হলো, কিন্তু শেষ রক্ষা হল না। মানে যখন আসল উইল বদলানোর সময় এলো, ব্রহ্মানন্দের বুক কেঁপে উঠল। কেমন যেন সব গুলিয়ে গেল, পারল না সে। ভয়টা শেষ পর্যন্ত জয়ী হলো। হ্যাঁ, সে জাল উইল আর অগ্রিমের টাকা হরলালকে ফেরত দিল। হরলালের তখন কি অবস্থা? নিশ্চয়ই রেগে আগুন। অবশ্যই, মূর্খ, অকর্মা বলে সে কি বকাঝকা। হুমকিও দিল যে কথাটা ফাঁস করলে বিপদ আছে। মানে প্রথম প্ল্যানটা একেবারে মাঠে মারা গেল। কিন্তু হরলাল তো সহজে হাল ছাড়ার লোক নয়। একদমই না। ব্রহ্মানন্দ যখন পারল না, তখন তার নজর পড়ল রোহিণীর ওপর, ব্রহ্মানন্দের ভাইজি। রোহিণী, এই চরিত্রটা কিন্তু বেশ অন্যরকম। সুন্দরী, অল্পবয়সী বিধবা। রান্নাবান্না, সেলাই, আলপনা সব জানে। কিন্তু কিছু দোষও আছে। যেমন কালা পেড়ে ধুতি পরা, হাতে চুড়ি পরা, মানে তখনকার বিধবাদের জন্য যা ঠিক নয়। এটা হয়তো একটা ইঙ্গিত যে সে সমাজের সব নিয়ম চোখ বুঝে মেনে নিত না। তার মধ্যে একটা অন্যরকম ব্যাপার ছিল। হরলাল রোহিণীর কাছে গিয়ে প্রথমে একটা পুরনো দিনের উপকারের কথা মনে করালো। হ্যাঁ, একবার হরলাল লাকি তাকে বিপদ থেকে বাঁচিয়েছিল। সেই ঋণ শোধ করার সুযোগ হিসেবে এবার সে রোহিণীর সাহায্য চাইল। কাজটা কিন্তু আরও কঠিন, আসল উইল চুরি করে জালটা রেখে আসা। রোহিণী প্রথমে শুনেই আঁতকে উঠল। চুরি? আমাকে কাচিয়া ফেলিলেও আমি পারিব না। এটা শুধু ভয় নয়, একটা নৈতিক আপত্তিও, বিশ্বাসঘাতকতার কাজ। হরলাল টাকার লোভ দেখালো, কিন্তু রোহিণী তাতেও রাজি হল না। তখন হরলাল অন্য চাল চালল। নিজের দুঃখের কথা, বউয়ের অভাবের কথা, এমনকি বিধবা বিবাহের ইচ্ছার কথাও মানে একটু ঘুরিয়ে বলল। এটা কি রোহিণীকে প্রভাবিত করার জন্য? কারণ রোহিণী নিজেও তো... হ্যাঁ, যুবতী বিধবা। হয়তো হরলালের কথায় সেই কিছুটা নরম হয়েছিল, বা হয়তো হরলালের ওই অসহায় অবস্থা দেখে মায়া হয়েছিল, ঠিক বোঝা যায় না। কিন্তু কৌশলটা কাজে দিল। হরলাল যখন প্রায় চলেই যাচ্ছে, রোহিণী তাকে থামিয়ে বলল, কাগজখালা না হয় রাখিয়া যান, দেখি কি করিতে পারি। কিন্তু টাকা নিল না। এটা খুব গুরুত্বপূর্ণ। সাহায্য করতে রাজি হল, কিন্তু টাকার জন্য নয়। তাহলে কেন? পুরনো ঋণ শোধ নাকি অন্য কিছু? সেটাই তো প্রশ্ন। যাই হোক, সেই রাতেই রোহিণী কাজটা করে ফেলল। কৃষ্ণকান্ত তখন আফিমের নেশায় প্রায় বেহুশ, মজার মজার ভুল বকছেন। হ্যাঁ, কে নন্দী বৃন্দাবনে গোয়ালাবাড়ি মাখন খেয়েছে। এই সুযোগটাই রোহিণী নিল। প্রথমে সে কৃষ্ণকান্তকে বলল, তিনি উইলে সই করেননি, উনি দেরাজ খুলে দেখে নিলেন সই করা আছে। এটা ছিল রোহিণীর প্রথম চাল। দেরাজটা কোথায়, উইলটা কেমন অবস্থায় আছে, সেটা দেখে নেওয়া। আসল কাজটা হলো গভীর রাতে। কৃষ্ণকান্তের ঘুম ভাঙল, তিনি টের পেলেন আলো নেভানো, চাবি খোলার শব্দেও কেউ যেন বালিশে হাত দিয়েছে। আফিমের ঘোরে তিনি ঠিক বুঝতেও পারলেন না কি হচ্ছে। জেলখানার কথা ভাবছেন। এই ফাঁকেই রোহিণী আসল উইল সরিয়ে জালটা রেখে দিল। ব্রহ্মানন্দ যা পারেনি, রোহিণী তা করে দেখাল। দারুণ সাহস তো। সাহস এবং বুদ্ধি দুটোই। পরদিন সকালে হরলাল এলো, রোহিণী তাকে আসল উইলটা দেখালো। হরলালের তো তখন হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা। যাক, কাজ হয়েছে। কিন্তু এখানেই আসল চমক। রোহিণী উইলটা হরলালের হাতে দিল না। দিল না কেন? সে একটা বানানো গল্প বলল, কিভাবে এনেছে। আর কথার ফাঁকে উইলটা নিজের কাছেই রেখে দিল। হরলাল যখন চাইল, রোহিণী সরাসরি না করে দিল। বলল, উইলটা সে হরলালের মঙ্গলের জন্যই রেখেছে। যখন আপনি বিধবা বিবাহ করিবেন, আপনার স্ত্রীকে এই উইল দিব। সর্বনাশ, এ তো সাংঘাতিক কথা। হরলাল এবার বুঝল আসল খেলাটা। সে ভাবল, রোহিণী আসলে তাকে বিয়ে করতে চায়, আর এই উইলটা তার অস্ত্র। তার মানে হরলালের অহংকারে খুব লাগল নিশ্চয়ই। মারাত্মক। সে রোহিণীকে টাকা দিতে চাইল, কিন্তু বিয়ে করতে একদম রাজি হল না। আর সবচেয়ে খারাপ কথাটা বলল
যে চুরি করিয়াছে তাহাকে কখনো গৃহিণী করিতে পারিব না। রোহিণীকে চোর বলে দিল। উফ, এটা তো চরম অপমান। রোহিণী তখন একেবারে জ্বলে উঠল। সে যে কাজটা হরলালের জন্য বা নিজের কোনো ভাবনায় করেছিল সেটাকেই অস্ত্র করে হরলাল তাকে অপমান করছে। রোহিণীর প্রতিক্রিয়া কি ছিল? সে হরলালকে নীচ, শট, প্রবঞ্চক বলে যা নাই তাই বলল। তার মুখের ভাষা শুনলে বোঝা যায় সে কতটা আঘাত পেয়েছে। বলল, তুমি যদি মেয়ে মানুষ হইতে তোমাকে আজ যা দিয়া ঘর ঝাড় দিই তাই দেখাইতাম। মানে তার ভেতরে তেজটা বেরিয়ে এলো, বুঝিয়ে দিল সে পুতুল নয়। হরলালও বুঝল চাল পুরো উল্টে গেছে। সে একটু অপ্রস্তুত হয়ে হেসে চলে গেল। আর রোহিণী? সে রাগে, অপমানে, দুঃখে কাঁদতে লাগল। সে হয়তো বুঝল একটা জটিল ফাঁদে সে নিজেই জড়িয়ে পড়েছে। আবার হরলালের নিস্তার জবাব সে যেভাবে দিল সেটাও তার চরিত্রে শক্তি দেখায়। সত্যি, এই প্রথম 5টা পরিচ্ছেদেই যেন পুরো উপন্যাসের ভিতটা তৈরি হয়ে গেল। একটা উইল, আর তাকে ঘিরে এত কিছু। হ্যাঁ, কৃষ্ণকান্তের উইল বদল, হরলালের মরিয়া চেষ্টা, ব্রহ্মানন্দের ভয়, আবার রোহিণীর সাহস আর তার এই অদ্ভুত চাল, সব মিলিয়ে দারুণ একটা নাটকীয়তা। এখানে শুধু তো বিষয় সম্পত্তির গল্প নয়, ক্ষমতা, সামাজিক নিয়ম, মানুষের পছন্দ অপছন্দ, অনেক কিছু জড়িয়ে। ঠিক, হরলালের বিদ্রোহটা কি শুধুই লোভ, নাকি অধিকার না পাওয়ার রাগ? রোহিণীর কাজটা কি শুধু চুরি, নাকি একজন বিধবার বাঁচার লড়াই? কৃষ্ণকান্তের ওই কঠোরতা, সেটা কি ন্যায় নাকি জেদ? এই প্রশ্নগুলোই তো ভাবায়। উইলটা এখানে যেন একটা আয়নার মতো, চরিত্রগুলোর আসল চেহারাটা বের করে আনছে, সম্পর্কগুলো কিভাবে টাকার চাপে, আকাঙ্ক্ষার চাপে বদলে যাচ্ছে। বঙ্কিমচন্দ্র শুধু ঘটনা বলেননি, চরিত্রগুলোর মনের ভেতরটাও দেখিয়েছেন। তাদের দ্বিধা, তাদের যুক্তি, তাদের আবেগ, সব মিলিয়ে চরিত্রগুলো খুব জীবন্ত, বিশেষ করে রোহিণী। হ্যাঁ, রোহিণী চরিত্রটা বেশ জটিল। তার কাজের পেছনের আসল উদ্দেশ্যটা কি, সেটা কিন্তু পুরোপুরি পরিষ্কার হয় না। ঠিক, আর এখানেই হয়তো আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্নটা রাখা যায়। আচ্ছা, রোহিণী শেষ মুহূর্তে উইলটা হরলালকে দিল না কেন? তার আসল লক্ষ্য কি ছিল? শুধুই কি হরলালকে বিয়ে করা? নাকি হরলালের ওই অপমানটা তার মনে প্রতিশোধের আগুন জ্বেলে দিয়েছিল? অথবা সে কি বুঝতে পেরেছিল যে ওই উইলটাই এখন তার হাতে একমাত্র ক্ষমতা, একমাত্র অস্ত্র? এই প্রশ্নগুলো নিয়েই হয়তো ভাবা যেতে পারে। রোহিণীর মনের ভেতরের সেই জটিল হিসেবগুলো, সেটা নিয়ে হয়তো পরের অংশে আরও কথা হবে।